কবিরাজের কথায় রহিম চাচা বললেন, বেশি দিন না বাবা, 2 দিন থেকে। 2 দিন আগে আমার ছেলেটা রাতের বেলা গিয়েছিল মাছ ধরতে। মাছ তো ঠিকই ধরেছিল, মাছ ধরে বাড়িতে আসার পর কেমন যেন আচরণ করছে, সবসময় রেগে থাকে, আমরা কিছু বললে মারতে আসে। এছাড়াও কোনো কোনো সময় মেয়েদের ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে। এছাড়াও কাঁচা মাছ মাংস চিবিয়ে চিবিয়ে খায়। রহিম চাচার মুখে কথাটা শুনে তার ছেলে মমিনুলকে সামনে বসিয়ে কবিরাজ রুকিয়া করলেন। কবিরাজ মমিনুলের শরীরে সেই পরীটাকে হাজির করালেন। মমিনুলের শরীরে সেই পরীটা হাজির হয়ে চিৎকার করে বলতে লাগলো, কার এত সাহস আমাকে হাজির করে? কথাটা বলতে না বলতে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে কবিরাজ বললেন, গলা নিচে, আস্তে কথা বল। কবিরাজের কথায় মমিনুলের ভিতরে থাকা সেই অবয়বটা বলে, কবিরাজ, আমি হলাম মাছ খেকো পিশাচ। তোমরা যাকে পেতনি বলো, আমি হলাম পেতনি। তুই আমাকে ভয় দেখাস, তাই না? আমি এই ছেলেকে ধরেছি, ওকে কোনোভাবে ছাড়বো না। ওর কত বড় সাহস! ও 2 দিন আগে রাতের বেলা নদীতে মাছ ধরছিল। আমি এসে ওর কাছে মাছ খেতে চাওয়ায় ও না করে দিল। আমাকে মাছ দিবে না বলে বাড়িতে চলে আসলো। ওর এমন ব্যবহারে আমি রেগে ওর পিছু নিই আর ওর শরীরে ভর করি। সেই পেতনির কথা শুনে কবিরাজ বলল, কেন তুই ওর মাছ খেতে চাবি কেন? নদীতে কি তোর বাবা মাছ ছেড়ে দিয়ে গেছে? তোকে একটা কথা বললাম, ওকে ছেড়ে যাবি কিনা বল, হ্যাঁ বা না বল। কবিরাজের কথায় সেই পেতনি বললেন, কবিরাজ, আমি কিন্তু এই গ্রামে থাকি, আমি সব খবর জানি। তোর বাবা জালাল কবিরাজ বেশি সাহস দেখাতে এসে বসন্ত বিবির হাতে মরেছিল না? তোর অবস্থাও কিন্তু এমন হবে। পেতনির এই কথাটা শুনে শামসুল কবিরাজ রেগে তার ব্যাগ থেকে ধুলোর মতো কি জানি বের করে সেটাতে মন্ত্র বলে মমিনুলের শরীরে ছিটিয়ে দিতেই সেই পেতনি চিৎকার করতে লাগলো। প্রচন্ড চিৎকারে কেঁপে উঠেছিল চারপাশ। সেই পেতনি চিৎকার করতে করতে বলল, মরে গেলাম রে, আমার শরীর জ্বলছে রে, বন্ধ কর, এসব বন্ধ কর, আমি ওকে ছেড়ে চলে যাব, মাফ করে দে আমাকে। কিন্তু সেই পেতনির চিৎকার ও কান্নায় কবিরাজের মন গলল না। কবিরাজ মুহূর্তে সেই পেতনিকে বোতলে বন্দী করলো। পেতনিকে বোতলবন্দি করার পর কবিরাজ সবাইকে দেখালেন। আমিও দেখলাম বোতলের ভিতরে খুবই ছোট্ট কালো কিছু একটা দেখা যাচ্ছে। কবিরাজ পেতনিকে বোতলবন্দি করে সবাইকে বললেন, ওকে বন্দি করেছি, ও আমার বাবাকে তুলে অপমান করে, এখন ও আমার কাছে বন্দি থাকবে, আমি ওকে দিয়ে আমার কাজ করাবো। রহিম চাচা, আপনার কোনো ভয় নেই, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কথাটা বলে কিছুক্ষণের মধ্যেই কবিরাজ চলে গেল বাড়িতে। উনি চলে যাওয়ার পর আমরাও চলে আসলাম আমাদের বাড়িতে। এই ঘটনার ঠিক 2 দিন পর আমাদের গ্রামের অসহায় এক বৃদ্ধা অনেক অসুস্থ হয়ে যায়। সেই বৃদ্ধার তেমন কেউ না থাকায় আমি ঠিক করি ওনাকে নিয়ে শহরে কোনো হাসপাতালে যাব। কিন্তু একা তো আর একটা অসুস্থ লোককে সাথে করে নিয়ে যাওয়া আসা সম্ভব না। তাই বন্ধু নাহিদকে ডাক দিলাম আর নাহিদকে বললাম, নাহিদ, এই বৃদ্ধ দাদা অসুস্থ, ওনাকে তো জানিস, উনি যে কতটা অসহায় সেটাও জানিস। আমি ওনাকে নিয়ে শহরে কোনো হাসপাতালে যাব, তুই আমার সাথে গেলে তো ভালো হতো। আমার কথা নাহিদ এক কথা রাজি হয়ে গেল। নাহিদ রাজি হওয়ায় আমরা 2 জন ওই বৃদ্ধ দাদাকে নিয়ে ধরাধরি করে নদীর ঘাটে গিয়ে পৌঁছালাম। নদীর ঘাটে গিয়ে এক নৌকা নিয়ে রওনা করলাম নদীর ওই পারে। বেশ কিছুক্ষণ যাবার পর আমরা পৌঁছে গেলাম নদীর ওই ঘাটে। ওই পারে পৌঁছে নৌকাটা ঘাটে বেঁধে 2 জনেই দাদাকে ধরাধরি করে বেশ কিছু দূর হেঁটে গিয়ে গরুর গাড়ি নিলাম। সে সময় বেশিরভাগ মানুষ গরুর গাড়িতে চলাফেরা করত। আমরা একটা গরুর গাড়ি নিয়ে রওনা করি শহরের দিকে। এদিকে দাদা আগের থেকেও বেশি অসুস্থ হয়ে পড়লেন। কি করব, কি বা করার আছে। ওনার এমন অবস্থায় দীর্ঘ 3-4 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কাছের একটা শহরে আর দাদাকে নিয়ে গেলাম একটা হাসপাতালে। হাসপাতালে যাবার পর ডাক্তার ওনাকে দেখলেন। ওনার অবস্থা খারাপ থাকায় ডাক্তার বললেন, ওনার অবস্থা খুবই খারাপ, অপারেশন করতে হবে। তখন তো এতটা উন্নত চিকিৎসা বা অপারেশন সিস্টেম এগুলো ছিল না। যতটুকু ছিল ততটুকু দিয়ে ডাক্তার কাজ শুরু করলেন। কিন্তু ফলাফল স্বরূপ আমরা পেলাম দাদার মৃত লাশ। দাদার অবস্থা খুব খারাপ হওয়ায় অপারেশন করার সময় উনি মারা যায়। একটা মানুষকে কষ্ট করে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। মনের অজান্তে চোখ বেয়ে পড়ল পানি। মনটা খারাপ করে হাসপাতালের সব কাজ শেষ করে চিন্তা করলাম দাদাকে নিয়ে গ্রামে ফিরব। এদিকে আবার রাতও হয়ে আসছে। রাত নেমে আসায় নাহিদ ও আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। দেখলাম কোনো গরুর গাড়ি বা ভ্যান পাওয়া যায় কিনা, কিন্তু না, রাত নেমে আসায় কোনো গরুর গাড়ি বা ভ্যান কিছুই পেলাম না। উপায় না পেয়ে আবারও ডাক্তারের কাছে গেলাম। ওনার কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু, বলছিলাম আপনার খোঁজে কোনো পরিচিত গাড়িয়াল হবে কি? দাদা তো মারা গেছে, ওনার লাশ নিয়ে গ্রামে ফিরতে হবে, বাইরে কোনো গরুর গাড়ি বা ভ্যান কিছুই পাচ্ছি না। আমাদের কথায় ডাক্তারবাবু বললেন, এই রাতের বেলা এসব কিছু পাবে না বাবু, তোমরা যেহেতু গাড়িটা পাচ্ছ না, একটা কাজ করো, আমাদের হাসপাতালের পেছনে একটা ভ্যান রাখা আছে, এটা লাশ টানার কাজে ব্যবহৃত হয়, তোমরা ওই ভ্যানে করে ওনার লাশ নিয়ে যেতে পারো। কিন্তু বাবা, কাল দিনের বেলা ভ্যানটা আবার দিয়ে যেতে হবে। ডাক্তারবাবুর কথায় রাজি হলাম। কি আর করার, রাতের বেলা কিছু না পেলে এটাই করতে হবে। কথা মতো হাসপাতালের পেছন থেকে সে ভ্যানটা নিয়ে এসে দাদার লাশ সেখানে তুলে রওনা করলাম বাড়ির দিকে। এই ভ্যান নিয়ে হেঁটে হেঁটে আমাদের নদীর ঘাটের দিকে যেতে যেতে 2-3 ঘন্টা তো লাগবে। এতে কিছু করার নেই, যেতে তো হবেই।
এই ভেবে নাহিদকে বললাম, এই নাহিদ, আমি ভ্যানের সামনে থেকে টানছি, তুই পেছন থেকে ধাক্কা দে, পরে আবার আমি পেছনে দিয়ে ধাক্কা দিব, তুই সামনে এসে টানবি। কথা মতো দুই বন্ধু ভ্যানে করে দাদার লাশ নিয়ে হেঁটে চলেছি। রাত তখন 11টা কি 12টা হবে। সে সময় রাত 11টা-12টা মানে অনেক রাত। দুজন হাঁটছি আর গল্প করছি। রাস্তা ফাঁকা, একটা মানুষও নেই। আশেপাশে জঙ্গলগুলো থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। নাহিদ ও আমি হেঁটে চলেছি। এমন অবস্থায় পেছন থেকে নাহিদ অবাক করা একটা কথা বলল, যেটা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল। নাহিদ বলল, নিশাদ দাঁড়া দাঁড়া। ওর কথায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, কি হলো? আমার কথার জবাবে ও ভ্যানে থাকা লাশটার দিকে তাকিয়ে বলল, নিশাদ, আমার মনে হলো লাশটা নড়ল, নড়াচড়া করলো। ওর এমন অদ্ভুত কথা শুনে ওকে বললাম, পাগল হলি? লাশ কখনো নড়ে নাকি? নাহিদ বলল, আমি 2-3 বার খেয়াল করলাম, দেখলাম নড়াচড়া করছিল। নাহিদের কথায় একটু সন্দেহ হলো, তাই ভ্যানে থাকা দাদার লাশের ওপর থেকে চাদরটা সরিয়ে দেখলাম, না, উনি তো ঠিকই আছে। বেঁচে আছে কিনা এইভাবে নিঃশ্বাসও চেক করলাম, কিন্তু না, নিঃশ্বাস চলছে না। ওনার এই অবস্থা দেখে আবারও চাদর দিয়ে ঢেকে নাহিদকে বললাম, দেখলি তো, উনি মৃত লাশ, নড়াচড়া করবে কিভাবে বল? এসব তোর মনের ভুল। এই ভেবে আবার হাঁটতে লাগলাম। এইভাবে বেশ কিছু দূর যাবার পর সামনে একটা শ্মশান ঘাট পড়ে। সেই শ্মশান ঘাটটা অতিক্রম করে একটু এগোতেই পেছন থেকে নাহিদ ভয়ে ভয়ে বলতে লাগলো, নিশাদ, পেছনে একবার তাকা। ওর পিছনে তাকাতেই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আমি দেখলাম ভ্যানের উপর রাখা দাদার লাশটা ভেসে উঠছে। এটা কি করে সম্ভব? দাদার লাশটা উঠে বসায় নাহিদ সেটা দেখে থরথর করে কাঁপছে। এটা দেখে নাহিদ আমার কাছে এসে আমার হাত শক্ত করে চেপে ধরল। আশেপাশে কোনো বাড়িও দেখছি না। আমরা যে চিৎকার দিব সেটাও পারছি না। শরীরে মনে হয় কোনো শক্তি নেই। আমরা দুজন থরথর করে কাঁপছি। এমন অবস্থায় হঠাৎ অন্ধকারের মধ্যে আকাশ থেকে আস্তে আস্তে নেমে আসলো কালো কুচকুচে দুটো